তো এই জিনিসগুলো একটু সচেতন ভাবে একটু দেখে নেই আর কি, লেবেলিংটা যে এই মেডিসিনটা পোর অন পারপসে নাকি স্প্রে পারপসে, যেটা আমাদের লেবেলিং এ লেখা থাকে। এবং কারেক্ট ডোজেসটা একটু ক্যালকুলেশন করে নেওয়া। ডোজেস তো আমরা ডোজ তো সিঙ্গেলি বলি, ডোজেস কখন বলি? যখন কোন রুটে ইউজ করতেছি, কত টাইমে ইউজ করতেছি, সব বিষয়গুলো যখন একসাথে চলে আসে, তখন আমরা ডোজেস টার্মটা ইউজ করে থাকি। তো এটা মানে বডি ওয়েট অনুযায়ী এটাকে আমাদের কারেক্ট ডোজেসটা ক্যালকুলেট করে নেওয়া বা একটু দেখে নেওয়া। আরেকটা জিনিস যেটা বলা হচ্ছে এনিম্যাল প্রিপারেশন করে নেওয়া, অর্থাৎ আপনি যেটাই টপিক্যাল বা আপনি মনে করতেছেন বাইরে এক্সটার্নালি ইউজ করতেছেন, এত কোনো প্যারা নাই, তারপরেও কি ইনশিওর করেন যে এনিম্যালটার যে এরিয়াতে আপনি ইউজ করতে চাচ্ছেন এটা ক্লিন কিনা। অবশ্যই ক্লিনিং করে নেওয়ার একটু চেষ্টা করতে হবে, এবং এটা ড্রাই কিনা ফর বেস্ট অ্যাবজর্পশন, যেটা আমরা পোড়ানোর ক্ষেত্রে পড়ে আসছি কি ছিল ওখানে। যদি আপনার ডার্টি স্কিন থাকে বা হেয়ার যদি বেশি থাকে, অনেক সময় কি অ্যাবজর্পশন যেহেতু ভ্যারি করে, সো ক্লিনিংটা এবং ড্রাই স্কিনটা ইনশিওর করা, এবং এটা আমাদের কাজ হবে কি বেস্ট অ্যাবজর্পশনে হেল্প করবে। সো এটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। এবং আপনি যে সময় মেডিসিনটা ইউজ করতেছেন টপিক্যাল রিজনে, সেটা ওয়েদার কন্ডিশনটা অবশ্যই, যদি আমি রেইনি কোনো কন্ডিশন আমি সাসপেক্ট হচ্ছে ওয়েদার ভালো না, আমি অ্যানিমালটাকে বাইরে রাখবো, মেডিসিন দেওয়ার কিছুক্ষণ পরে রেইন আসলে ওয়াশ আউট হয়ে যাবে। সো এই বিষয়টাকে মাথায় রাখতে হবে যে ওয়েদার কন্ডিশনটা কেমন। কারণ পোড়ান বা স্প্রে গুলো যদি রেইনে করি, রেইন ইজ ইমিডিয়েট, অর্থাৎ রেইন হওয়ার যদি পসিবিলিটি থাকে, তখন কি প্রোডাক্টটা ওয়াশ আউট হয়ে যায়। এখানে বলা হচ্ছে কি আরো আরো কি কি এক্সট্রিম হিট, তারপরে ডিরেক্ট সানলাইটের জন্য না আসে, এই বিষয়গুলোকে কি এক্সটার্নালি যে বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখার কথা বলা হচ্ছে বা ম্যানেজমেন্ট পারপস বলা হচ্ছে। আর অপারেটর প্রোটেকশনটা কি বলা হচ্ছে, যেহেতু এনিমালকে তো নিজে নিজে দিতে পারবে না, আমাদের কাউকে অপারেট করতে হবে, তো অবশ্যই কি যদি সম্ভব হয় পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, যেটা পিপি বলে থাকি আমরা, এটা পরে নেওয়া, বা যেটা গ্লাভস বা কভারঅলস, যে যে কন্ডিশন, আমাদের আইটা কিন্তু খুব সেন্সিটিভ, হ্যাঁ। তো আই প্রোটেকশনটা নেওয়াটাও একটু জরুরি। বা অনেক সময় ইনহ্যালেশনের মাধ্যমে যে প্রবলেম গুলো দেখা যাচ্ছে, আমি প্রোভাইড করতে যে এনিমালের স্কিন কন্ট্যাক্টে চলে আসতেছি কিনা, কারণ স্কিন কন্ট্যাক্টের মাধ্যমে আমরা অনেক সময় কন্টাজিয়াস ডিজিজও এফেক্টেড হয়ে যেতে পারি। সো এনিমালকে সুস্থ করার পাশাপাশি, এনিমালের কনসার্ন মাথায় রাখার পাশাপাশি অবশ্যই আমাদের নিজস্ব সেফটিটাও জরুরি। এখন আরেকটা জিনিস কি উইথড্রল টাইম, এটা আমরা জানি কি, যেটা যে এনিমাল গুলো আমরা পারপাসে যদি রেয়ার করে থাকি, তাদের ক্ষেত্রে অবশ্যই এটা একটু মেনটেন করতে হবে যে উইথড্রল টাইমটা আসলে কত। যদি টপিক্যাল প্রোডাক্টের ক্ষেত্রেও এটা আসলে মেনটেন করা উচিত। যে কারণ হচ্ছে কি অনেক সময় কি টপিক্যাল দিলেও কিছু কিছু মেডিসিন আমরা দেখলাম না, যেগুলো স্কিন পেনিট্রেশন করে যায় বা অ্যাবজর্পশন ইন্টারডার্মাল লেভেল থেকে ব্লাড স্ট্রিমে চলে আসে, সেগুলোর ক্ষেত্রে কি সিস্টেম ও অ্যাবজর্ব হয়। এই জন্য বলা হচ্ছে যে টপিক্যাল রিজনও করলেও আমাদের উইথড্রল পিরিয়ডটা মিট এবং মিল্ক অ্যানিমালের ক্ষেত্রে মেনটেন করা জরুরি। আমাদের এক্সটার্নাল শেষ, ইন্টারনাল আর কয়েকটা টপিক আছে, যে ইন্টারনাল অ্যাডমিনিস্ট্রেশনটা কেমন হতে পারে, যেটা আমরা জানি, সবাই আশা করি জানি কি কি রুটে আছে, সবাই নাম মুখস্থ লিখতে লিখতে এতদিনে। তো এখানে বলা হচ্ছে যে ইন্টারনাল বলতে কি আমার ইনসাইড বডিতে মেডিসিনকে অ্যাডমিনিস্ট্রেশন করতে হবে, সেটা লোকালাইজড জিআই ট্র্যাক্টেও আমরা আমার ইফেক্টটা জিআই ট্র্যাক্টেও আনতে চাই, বা অনেক সময় কি সিস্টেমিক ডিস্ট্রিবিউশনের জন্য হতে পারে, পুরো সিস্টেম আমি অর্গানাইজ জিআই ট্র্যাক্ট থেকে আমি অন্য সিস্টেমে যাতে মানে মেডিসিন প্রোভাইড করতে যাচ্ছি। তো এই মেইন কথাটা হচ্ছে ইন্টারনালি কি আমি ইনসাইড বডিতে মেডিকেশনটা করতে যাচ্ছি। তো কি কি রুটে করতে চাই, ওরাল অ্যাডমিনিস্ট্রেশন আছে যেটা আমরা সবাই জানি থ্রো মাউথ। আর মাউথ দিয়ে যে প্রসিডিউর গুলো আছে বা যে টেকনিক গুলো আছে, ফার্স্ট অফ অল আছে ড্রেন্সিং টেকনিক, এটা খুবই চেনা জানা একটা জিনিস, যেটা বলা হচ্ছে অনেক সময় ড্রেন্সিং গান আছে যেগুলো, সেগুলো আমরা ইউজ করতে পারি। যার ফিল্ড লেভেলে অনেক সময় তো ড্রেসিং গান সবার কাছে থাকলো না বা আমি ক্যারি করিনি, তখন আমরা কি জনপ্রিয় বোতল যেটা আমরা ইউজ করে থাকি যে ড্রেসিং পারপাসে, এটা কি করা হয় যে ডিপোজিট লিকুইড মেডিকেশন ওভার দ্য ব্যাক অফ দ্য টাং ইনটু দ্য ফ্যারিংস, অর্থাৎ টাঙের একদম ব্যাক একদম পেছন পর্যায়ে কি আমরা বোতলটাকে ঢুকাই দেওয়ার চেষ্টা করি না। ড্রেসিং গান হয়তো একটু ইজি হয়, তারপরে কি আমরা ম্যাক্সিমাম সময় যেটা ইউজ করে থাকি আর কি, বোতল দিয়ে যদি আমি উদাহরণটা দেওয়ার চেষ্টা করি, আমরা মেডিকেশনটা বোতলে ঢুকাই নিই এবং কি টাং একটু ভিতরের দিকে দেওয়ার চেষ্টা করি, প্রপার মাউথটাকে ওপেন করে, এবং যাতে আমরা কি মেডিকেশনটা ফ্যারিংসে পৌঁছায়, হ্যাঁ। যে আবার ফ্যারিংস এর পাশাপাশি কিন্তু আমাদের ল্যারিংস থাকে বা ট্রাকিয়া রিজনে যাতে না চলে যায়, এদিকেও আসলে একটু কেয়ারফুল থাকা জরুরি। তো আমাদের টার্গেট এখানে থাকে কি মেডিসিনটা টাং এর ব্যাক থেকে যেন ফ্যারিংসে পৌঁছায়। এখন এটা ইন্ডিকেশন কখন করা হচ্ছে, বিভিন্ন অ্যানথেলমেন্টিক্স আমরা এইভাবে দিয়ে থাকি, নিউট্রিশনাল সাপ্লিমেন্ট বা ইলেকট্রোলাইটস লিকুইড ফর্মে যেগুলো আছে, অনেক সময় আমরা কি বোতলের ভিতরে বা ড্রেন্সিং গানে করে এটাকে প্রোভাইড করে থাকি। এটার অ্যাডভান্টেজটা কি, বাইপাস দ্য রুমেন ইন ক্যাটেল অর শিপ ইফ ডান কারেক্টেড, ইনশিওর করে ড্রাগ ইজ নট ডিগ্রেডেড বাই রুমেন মাইক্রোস, অর্থাৎ আমরা জানি আমাদের রুমেনে অনেক মাইক্রো অর্গানিজম বা মাইক্রোবস আছে। তো
তো অনেক সময় করা যায় কি এইভাবে ড্রেন্সিং করলে রুমেনটাকে বাইপাস করা যায়, রুমেনে না যায়, কারণ রুমেনে অনেক সময় মেডিসিনটা ডিগ্রেড যাতে না হয়ে যায়, এটা যদি আমরা বাইপাস করতে চাই অনেক সময় ড্রেন্সিং ফ্যারিংস লেভেল দিয়ে দিয়েও আমরা করতে পারি। এখানে কিন্তু কিছু রিস্ক থেকে যায়, সেটা হচ্ছে কি যেটা বলতেছিলাম যে ফ্যারিংস, যেহেতু আপনারা যখন অ্যানাটমিতে পড়েছেন আপনার লোকেশন গুলো নিশ্চয়ই জানেন যে ফ্যারিংস এর পাশাপাশি কি থাকে, ল্যারিংস থাকে বা ট্রাকিয়া, ডাইজেস্টিভ সিস্টেম, রেসপিরেটরি সিস্টেমটা তো পাশাপাশি চলে আসছে না। তো অনেক সময় যদি দেখা যাচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন করার ভুলবশত কি হয়, যদি ল্যারিংসে চলে যায় অ্যাসপিরেশন নিউমোনিয়া হয়ে যেতে পারে, এটা কিন্তু লাইফ থ্রেটেনিং। তো এই জন্য বলা হচ্ছে হাই রিস্কের থাকে এই অ্যাসপিরেশন নিউমোনিয়া ইফ দ্য লিকুইড ইন্টার কি ট্রাকিয়া, অর্থাৎ ল্যারিংসে যদি আপনার ট্রাকিয়াতে চলে যায় তখন এই চান্সেসটা থেকে যায়। আর এই জন্য কি করতে হয়, প্রপার অ্যানিমালটাকে আগে রেস্ট্রেন্ট করে নিতে হবে, মানে যে আপনি যদি ড্যান্সিং করতে চান সেই পারপোসে আপনার অ্যানিমালটাকে অবশ্যই প্রপার ড্যান্সিং করে নিতে হবে এবং এই টেকনিকটাকে ভালোভাবে ইনশিওর করতে হবে। নেক্সট কি কি করি আমরা, ড্যান্সিং চলে গেল, এখন ওরাল রুটে আমরা কি কি করি, বোলাস দিই বা পিল বা ট্যাবলেট দিয়ে থাকি। সেখানে বলা হচ্ছে এটা আমরা বলিং গান দিয়েও দিতে পারি, বোলাসের যে বলিং গান যে ট্রিগার করলে জাস্ট চলে যাচ্ছে, ওই ক্ষেত্রে আমরা বলিং গান ইউজ করতে পারি। সেটা কি হচ্ছে লাস্ট ট্যাবলেট বা বোলাসের ক্ষেত্রে, যেটা এটাও কি করে থাকি ব্যাক অফ দা টাং, টাঙের ব্যাকের দিকে আমরা পৌঁছানোর চেষ্টা করি যাতে অ্যানিমালটাকে কি গিলে ফেলতে পারে। সামনের দিকে গিলে কি অনেক সময় ফেলে ফেলে দেয় না মুখে থেকে, তো এই জন্য আমরা ইনশিওর করতে চাই যে টাঙের ব্যাকেই মানে পৌঁছে তারপরে অ্যাডমিনিস্ট্রেশন করার জন্য, সেটা বোতল দিয়ে হোক বলিং গান দিয়ে হোক, সেটাকে টাঙের ব্যাক সাইডে নিয়ে যায় তারপরে প্রেস করি, বলিং গান হলে কি ট্রিগারটা তখন প্রেস করি, তখন প্রম্পটিং দেয় যাতে অ্যানিমালটা তখন কি সলো করা ছাড়া ছাড়া তার গিলে ফেলা ছাড়া তার কি অপশন থাকে না, তখন এটা ইজি হয় আমাদের জন্য অ্যাডমিনিস্ট্রেশন করার ক্ষেত্রে। তো এই রুটে আমরা অনেক সময় অ্যান্টিবায়োটিক মিনারেল বা স্লো রিলিজ যে রুমিনার মেডিকেশন গুলো আছে রুমেন বাফার করার জন্য, সেগুলো আমরা ইউজ করতে পারি। ডিসঅ্যাডভান্টেজ বা অ্যাডভান্টেজ যেগুলো আছে সেটার মধ্যে কি বলা হচ্ছে, অ্যাকুরেট ডোজিং করা যায়, লং অ্যাক্টিং ফর্মুলেশন অ্যাভেলেবল, এবং রিস্ক যেটা বলা হচ্ছে সিমিলার টু ড্রেন্সিং, অর্থাৎ এটাও তো যেহেতু টাং লেভেলের ব্যাকেজে করা হয় তো এখানেও রিস্ক থেকে যে অ্যাসপিরেশন নিউমোনিয়া যাতে ফ্যারিংস, আর রিস্ক অফ ইমপ্রপার প্লেসমেন্ট, যদি প্লেসমেন্টটা ঠিকঠাক হচ্ছে কিনা এটা একটু এক্সপার্টাইজের দরকার আছে। এবং অনেক সময় কি চোখ হয়ে যায়, চোখ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু এই জন্য প্রপার এনিমালটা কিছু রেস্ট্রেইন দরকার। হ্যাঁ, যদি এনিমাল না গিলে তখন কিন্তু আবার চোখ কন্ডিশন সৃষ্টি হবে। তো এই বিষয়গুলো মাথায় রেখে যথাযথভাবে যদি অ্যাপ্লাই করা যায় তাহলে বিষয়গুলো ইজি। আরেকটা কি আছে ফিড বা ওয়াটার, এই ফিড বা ওয়াটারের ক্ষেত্রে কি আমরা কি করে থাকি, পোল্ট্রির ক্ষেত্রে বিশেষত আমরা বেশিরভাগ ইউজ করে থাকি। হ্যাঁ, মিক্সিং মেডিকেশন কি করি, পাউডার ফর্মে, প্লেট ফর্মে, লিকুইড ফর্মে কিসে দিই, ফিডের সাথে অথবা ওয়াটার সাপ্লাইয়ের সাথে মিশাই দেওয়া হয়। এখন এটা কি এর ইন্ডিকেশনটা কি মাস মেডিকেশন, অর্থাৎ হার্ট বা ফ্লক লেভেলে যদি আমি মাস মেডিকেশন করতে চাই আমার জন্য এটা ইজি হয় যদি ফিডের সাথে বা ওয়াটারের সাথে মিক্স আপ করে দেওয়া যায়। তো এটা আমরা ডিজিজ কন্ট্রোল পারপসে ইউজ করতে পারি, ডিজিজ প্রিভেনশন পারপসে ইউজ করতে পারি, যেমন কক্সিজিওসিস বা অ্যান্টিবায়োটিক্স, কক্সিডোস্টার যেটা বলা হচ্ছে। এখন অ্যাডভান্টেজটা এটা আছে যে লো স্ট্রেস, আপনার কোনো এনিমালকে স্ট্রেস দেওয়া লাগতেছে না, তাদের খাবারের সাথে মিশাই দিচ্ছেন। এবং লাস্ট গ্রুপে কি হচ্ছে ইফিশিয়েন্ট, অর্থাৎ লাস্ট গ্রুপে একবারে আপনার মেডিকেশনটা প্রোভাইড করা হয়ে যাচ্ছে। কিন্তু কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, যেটা বলা হচ্ছে ভ্যারিয়েবল ইনটেক, অর্থাৎ সিক অ্যানিমাল যেটা হচ্ছে আপনার মেডিকেশন দরকার সেটা অনেক সময় কি মিসিং হতে পারে। যেমন অনেক সময় ইটিং বা ড্রিঙ্কিং, কারণ কি আমরা জানি সিক থাকলে কি খাওয়া দাওয়া কমে যায় না, অরুচি থাকে, মুখে অ্যানোক্সিয়া হয়ে যায়, অনেক সময় যে এনিমালটা অসুস্থ বা যে মানুষটা অসুস্থ তাদের কি খাওয়া দাওয়া কমে যায়, তাদের আগ্রহটা থাকে না। তো অনেক সময় আমি যে এনিমালটাকে আসলে প্রোভাইড করতে যাচ্ছি সে মিসিং হতে পারে বা সে এই জন্য কি বলছে ইনটেকের ভ্যারিয়েবল হতে পারে, সে দেখা গেল প্রপার খাচ্ছে না। তো ডোজিং ইনঅ্যাকুরেসি বলা হচ্ছে কি ডোমিনেন্ট অ্যানিমালস মে কনজিউম মোর, অর্থাৎ এনিমালের মধ্যেও থাকে না, কোনো এনিমাল অ্যাক্টিভ বেশি থাকে, কেউ হচ্ছে একটু ইনঅ্যাক্টিভ থাকে, তো যারা ডোমিনেন্ট এনিমাল থাকে একটু অ্যাক্টিভ তারা বেশি কনজিউম করে ফেলতেছে, দেখা যাচ্ছে আমি যেটাকে আমার বেশি দরকার সেটা একটু কনজিউম করতেছে কিন্তু ডোমিনেন্ট গুলো বেশি কনজিউম করে ফেলতেছে। প্যালাটেবিলিটি ইস্যু কি চলে আসে কিরকম, ড্রাগস যেহেতু প্যালাটেবল সব ড্রাগ তো হবে না, অর্থাৎ সবকিছু কি সুস্বাদু হবে, ড্রাগ তো ম্যাক্সিমাম সময় যদিও চেষ্টা করা হয় ফ্লেভার দিয়ে। তো প্যালাটেবিলিটি কি বলতেছে, ড্রাগস মেক ফিড অর ওয়াটার লেস প্যালাটেবল, অর্থাৎ অনেক সময় ড্রাগ যদি ফিড এবং ওয়াটারের সাথে মিশাই দেওয়া হয় তাহলে ওটা প্যালাটেবিলিটিটা অনেক সময় কি নষ্ট হয়ে যায়, মানে কমে যায়, যেটা আছে ইনটেকটাকে রিডিউস করে অনেক সময়। আর উইথড্রয়াল ম্যানেজমেন্টের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে ডিফিকাল্ট টু ম্যানেজ ইন্ডিভিজুয়াল উইথিন এ গ্রুপ, অর্থাৎ আপনি তো এটা গ্রুপ পর্যায়ে বা মাস মেডিকেশনের ক্ষেত্রে ইউজ করতেছেন, তো অনেক সময় ইন্ডিভিজুয়াল লেভেলে এটাকে ম্যানেজ করাকে ডিফিকাল্ট, যেটা বলা হচ্ছে আমি যে এনিমালটাকে দিতে যাচ্ছি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্রপার অ্যামাউন্টে পাচ্ছে কিনা, প্রত্যেকটা পোল্ট্রির কাছে পৌঁছাচ্ছে কিনা, এটা তো আসলে ওইভাবে প্রত্যেকের জন্য আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল ম্যানেজ করা পসিবল হয় না যদি ওয়াটার এবং ফিটের মাধ্যমে দেওয়া হয়, এটা এর একটা প্রবলেম হয়ে দাঁড়ায়।
এখন বলা হচ্ছে পাস্টার ও ডায়েটারি সাপ্লিমেন্ট, এটা তেমন বেশি খুব ইফেক্টিভ না, তারপরেও যেটা বলা হয় যে ডায়েটারি সাপ্লিমেন্ট বা পাস্টারে যদি কিছু মিশায় দেয় যে যেটা মেডিকেটেড ব্লক তৈরি করে, অর্থাৎ আমরা কক্সিডিয়াসের ক্ষেত্রে অনেক সময় মেডিকেটেড ব্লক, মোনেনসিন, এগুলো আপনারা প্যারাসাইটোলজিতে হয়তো পড়ে আছেন। তো এটা বলা হচ্ছে যে প্রোভাইডিং মেডিকেটেড ব্লক, যেটা হচ্ছে লিক করা বা কোনো লিকিং ইস্যুতে মানে মেডিকেশনটা দিয়ে দেয়া, বা মিনারেল মিক্সেস ফ্রি চয়েস। এখানে বলা হচ্ছে মিনারেল, ভিটামিন বা মেডিকেশন যেমন ডিওর্মার্স গুলো লাইকলি, হ্যাঁ, মোনেনসিস ব্লক ফর কক্সিডিয়া, এটা কক্সিডিয়ার ক্ষেত্রে মোনেনসিসটা অবশ্যই করে আসছেন। তো এটার অ্যাডভান্টেজটা হচ্ছে ভেরি লো লেবার, অর্থাৎ লেবার কস্ট আপনার নাই, আপনি ব্লক করে দিয়েছেন, ওখানে মিশিয়ে দিয়েছেন, এনিম্যাল পাস্টারিং এর ক্ষেত্রে ইউজ করতেছে। ডিসঅ্যাডভান্টেজ একটা আছে, যেটা এটা কি আনরিলায়েবল, এই মেথডের উপর আপনি পুরোপুরি রিলায়েবল না, কারণ এটা আনরিলায়েবল মেথড ফর অ্যাকুরেট ডোজিং, ডোজিংটা অ্যাকুরেট হয় না, এবং ইনটেক ইজ হাইলি ভ্যারিয়েবল, যেটা মাস মেডিকেশনের ক্ষেত্রেও বলা হয়েছে এটার ইনটেকটা ভ্যারিয়েবল করে, যে আপনি কতটুকু খাচ্ছে, আপনার প্রপার ডোজে আসলে ওই ইনটেক করতেছে কিনা, এই বিষয়গুলো, ইস্যুগুলো চলে আসে, এই জন্য এটাকে ডিসঅ্যাডভান্টেজের মধ্যে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে। এখন ওগুলাতে ইন জেনারেল গেল, মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো আমরা সচরাচর ইউজ করে থাকি আমাদের ডেইলি ট্রিটমেন্ট পারপসে ইউজ হচ্ছে প্যারেন্টাল অ্যাডমিনিস্ট্রেশন, যেটা ইনজেকশন ফর্মে আমরা ইউজ করে থাকি যে রুটগুলা, সেটাকে বলা হচ্ছে মোস্ট কমন মেথড ফর অ্যাচিভিং হাই এবং প্রেডিক্টেবল সিস্টেম ড্রাগ লেভেল, অর্থাৎ সিস্টেম বা ড্রাগে আমরা লেভেলটা, মেডিকেশনের যে ফার্মাসিতে আপনার যেটা পড়েছেন বায়ো অ্যাফিলিটি বা বায়ো ডাইভার্সিটি যে ওয়ার্ডগুলো পড়ে থাকার কথা, সেক্ষেত্রে কি আমাদের প্যারেন্টাল অ্যাডমিনিস্ট্রেশনটা মোস্টলি ইফেক্টিভ। তো সাব প্রথমত আমরা জানি সাবকাট, ইন্টারমাসকুলার, ইন্টারভেনাস, এগুলো তো নাম আমরা সবাই জানি। জাস্ট ওই রুটগুলো সম্পর্কে আপনাদেরকে আবার একটু রিক্যাপ করে দিই, আপনাদেরকে এখানে নতুন করে তো জানানোর কিছু না, আপনারা জাস্ট মনে করেন আপনাদেরকে রিক্যাপ করতেছি। তো আপনাদের সাইডটা কি সাবকাটের জন্য লুজ স্কিন, অবশ্যই সাবকাট যেহেতু সাবকিউটেনিয়াস স্কিন, আন্ডার স্কিনে দিতে হয়। লুজ স্কিন যেটা আমরা নেক রিজনে জানি যে সাবকাট করা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে, এটা কেন করা হয় আসলে কার্কাসের ড্যামেজটাকে অ্যাভয়েড করার জন্য, অর্থাৎ আপনারা জানেন যে এনিমালের বিভিন্ন রিজনের অনেক সময় হয় না, মাংস যখন কিনতে যান তখন কি বিভিন্ন রিজনের মাংসের দাম কিন্তু ভ্যারি করে, অর্থাৎ ভ্যালুয়েবল পার্ট আছে কিছু। তো ওই কার্কাসের ড্যামেজটাকে আমরা অ্যাভয়েড করার জন্য নেক রিজন কিংবা শোল্ডারের বিহাইন্ডে যে লুজ স্কিন গুলো আছে বা অ্যাক্সিলারি রিজন গুলাতে সামনের দিকে, এইগুলাতে সাবকাট করার চেষ্টা করে থাকি। তো টেকনিকটা কেমন এটাও আপনারা জানা, যে একটা স্কিন কি লিফটটা ফোল্ড করে নেবেন এবং নিডেলটাকে কি করা হয় প্যারালালি বডির, অর্থাৎ নিডেলটাকে বডির, এনিমাল বডির প্যারালালি দিতে যাবেন, এবং যে লিফট আপ করার পরে যে পকেট লাইক যে টেন্ট লাইক যে আপনার স্কিনটা তৈরি হয়, ওটার ভিতরে কি জাস্ট ইনসার্ট করে দিতে হয়। এটাকে বলা হচ্ছে যে প্যারালাল টু দা বডি এবং ক্রিয়েটেড ইনটু দা ক্রিয়েটেড টেন্ট, অর্থাৎ আপনি হাত দিয়ে যখন স্কিনটাকে ধরছেন, যে টেন্টটা বা ফোল্ডের মতো তৈরি হয়েছে স্কিনে, ওইটার ভিতরে ইনসার্ট করে দেয়া। এখন ইন্ডিকেশনটা কি, ভ্যাকসিন করে থাকি আমরা অনেক সময়, সাম অ্যান্টিবায়োটিক্সও আমরা সাবকাটে অনেক সময় দিই লং অ্যাক্টিং প্রিপারেশনের ক্ষেত্রে। আর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যেটার অ্যাবজর্পশনটা একটু স্লো, কিসের ক্ষেত্রে দেন ইন্টারমাসকুলার ক্ষেত্রে অবশ্যই এটা অ্যাবজর্পশনটা একটু স্লো হবে, সরি অ্যাডভান্টেজের মধ্যে বলতেছি। এবং লার্জ ভলিউমে যদি আমরা দিতে চাই, অনেক সময় ইন্টারমাসকুলার ক্ষেত্রে লার্জ ভলিউম দেওয়া ডিফিকাল্ট হয়ে যায়, মাসেল ইরিটেশন অনেক প্রবলেম ইস্যু হয়। তো সেক্ষেত্রে হচ্ছে সাবকাটে আমরা লার্জ ভলিউম প্রোভাইড করতে পারছি এবং পেইনফুল না, যেহেতু ইন্টারমাসকুলার থেকে লেস পেইনফুল, সাবকাটে লেস পেইনফুল। তো ডিসঅ্যাডভান্টেজ আবার কি বলা হচ্ছে যে এটাতে অনেক সময় কি দেওয়ার পরে একটু সুয়েলিং হয়ে যায়, অনেক সময় লার্জ স্কেলে দিলেও জায়গাটা কিছুক্ষণ সুয়েল করে থাকে বা লাম্পস ক্রিয়েট হয়, যদিও আস্তে আস্তে অনেক সময় ঠিক হয়ে যায়। তারপরে এটা একটা ডিসঅ্যাডভান্টেজের মধ্যে পড়ে যায়। সেকেন্ড যেটা বলা হচ্ছে ইন্টারমাসকুলার, যেটা মাসেল রুটে দেওয়া হয়। তো এটার ক্ষেত্রে বলেছে লার্জার মাসেল মাস ইনটু দ্য নেক, অর্থাৎ মাসেল মাস যেখানে বেশি আছে সেই রিজনটাকে আমরা সিলেক্ট করে থাকি, নেক রিজনে বলা হচ্ছে। কেন করা হয়, এই যে আবারও একই কথা, ভ্যালুয়েবল যে কার্কাস কাট লাইক যে রাম বা লোইন রিজনের এই জায়গাগুলোকে যাতে, যেহেতু ভ্যালুয়েবল, ওই জায়গাগুলোকে অ্যাভয়েড করার জন্য আমরা নেকের কথাটা এখানে বলা হয়েছে, এবং বলতেছে থাই, পিগের ক্ষেত্রে এবং পেক্টোরাল মাসেলের ক্ষেত্রে, যে জায়গায় মাসেল রিলেটেড আমরা ইন্টারমাসকুলার রুটে দিয়ে থাকি। এবং এই টেকনিকটা কেমন, ভেরি কুইক, পার্ম স্টার পারপেন্ডিকুলার টু দ্য স্কিন ইনটু দ্য মাসল, অর্থাৎ টেকনিকটা কেমন এটা আপনারা সবাই হয়তো জানেন, যে আমরা সাবকাট যেরকম কি করলাম, ফোল্ড তৈরি করলাম, স্কিনের প্যারালালি ইনসার্ট করে দিলাম নিডলটাকে, আর ইন্টারমাসকুলারে কি হয়, স্কিনের কিন্তু প্যারালালি না, অর্থাৎ নাকি ডিরেক্ট পারপেন্ডিকুলার, এনিমাল বডির ডিরেক্ট উপর থেকে আপনি জাস্ট বসাই দেন না, তাহলে কি হলো, বডির সাথে সাথে পারপেন্ডিকুলার অর্থাৎ সমকোণ তৈরি হলো। এই জন্য বলা হচ্ছে কুইক, এটা তো কুইক করতে হয় যাতে আপনাকে অতটা টাইম দিবে না অ্যানিমাল, এবং ফার্ম খুব শক্তভাবে ধরতে হবে, স্ট্র্যাপটা আমরা স্ট্র্যাপ ছুরির ক্ষেত্রে বলি না, তো একে স্ট্র্যাপ করে দিছে, অর্থাৎ যেভাবে দ্রুত ফার্ম শক্তভাবে ধরতে হবে এবং পারপেন্ডিকুলার টু দ্য স্কিন ইনটু দ্য মাসেল বেলি, অর্থাৎ মাসেলে খুব দ্রুত পারপেন্ডিকুলার এটা ইনসার্ট করতে হবে।
এটার ইন্ডিকেশনটা কি, মেনি অ্যান্টিবায়োটিক অ্যান্টি ইনফ্লামেটরি হরমোন আপনার ইন্টারমাসকুলার ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেক ইউজ হয়ে থাকে। অ্যাডভান্টেজ হচ্ছে র্যাপিড অ্যাবজর্পশন হয়, ওয়েল ভাস্কুলারাইজড হয়, মেডিসিন গুলো ভেসেল লেভেল পর্যন্ত ওয়েল ভাস্কুলারাইজড হয়। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে অবশ্যই এটা পেইনফুল একটু, এবং এটাকে মাসেল ড্যামেজ করে থাকে অনেক সময়। তো স্লটার যখন করি আমরা তখন অনেক সময় যে মাসেলে কালো কালো হলে অনেকে কি বলে ওই জায়গাটাকে অ্যাভয়েড করতে হয় না, তো ট্রিম করা লাগে অনেক সময় ওই জায়গাগুলো, যদি একটা মানে অনেকবার ইন্টারমাসকুলার করা হয়েছে বা ইন্টারমাসকুলারের ফলে ওই জায়গাগুলোকে অনেক সময় ট্রিম করা লাগতে পারে স্লটারের ক্ষেত্রে। তো এই জায়গাটা আমাদের ডিসঅ্যাডভান্টেজ। এবং বলা হচ্ছে রিস্ক অফ হিটিং এ নার্ভ আর ব্লাড ভেসেল, অর্থাৎ ইন্টারমাসকুলার যেটা আমরা খুব দ্রুত করে থাকি এবং খুব শর্ট টাইমে, অনেক সময় যদি ব্লাড ভেসেল বা নার্ভ ভেসেলের মধ্যে চলে যায়, ইসকিয়াটিক নার্ভের কথা আপনারা শুনে থাকছে না, তো ওখানে যদি অনেক সময় পড়ে যায় এনিমাল প্যারালাইজড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই এই চান্সেসটা আমাদের কি ডিসঅ্যাডভান্টেজের মধ্যে চলে আসে। আর ইন্টারভেনাস রুটে কি হচ্ছে, ভেইনে আমরা পৌঁছাবো। তো জনপ্রিয় ভেইন কোনটা, জুগুলার ভেইন, যেখান থেকে আপনারা ব্লাড কালেকশনও করে থাকি আমরা। আবার ইন্টারভেনাস যদি কোনো প্রোভাইড করা থাকে মেডিসিন, সেটা স্যালাইন বলেন বা অন্যান্য যেটা বলি, আমরা জুগুলার ভেইনের মধ্যে কি মেডিসিন গুলোকে প্রোভাইড করার চেষ্টা করি। তো এটা এই জন্য বলা হচ্ছে মোস্ট কমন ইন ক্যাটেল, শিপ, গোট অ্যান্ড হর্সে। আর পিগের ক্ষেত্রে কি করি, ইয়ার ভেইনে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেহেতু ছোট। টেইল ভেন অনেক সময় ক্যাটেলে টেইল ভেনও দেওয়া হয়। টেইল ভেনটা কোন জায়গাটা আসলে, একদম টেইলে ককেজিয়াল যে আমরা বলি না এরিয়া, ককেজিয়াল যে ওখানে যে জাস্ট টেইলটাকে উঁচু করলে ওটা নিচে যে ভেইনটা পাওয়া যায়, টেইল রিজনে জাস্ট ওই জায়গাটাকে ককেজিয়াল রিজনের ওখানে একটা ভেইন আছে, ছোট করে একটা ভেইন। এটা আসলে যখন আমরা অল্প পরিমাণে মেডিসিন দেওয়ার দরকার পড়ে তখন আমরা এই এই টেইল ভেইনটা ইউজ করতে পারি। টেকনিকটা কেমন বলা হচ্ছে, রিকোয়ার ইন রেস্ট্রেন, অবশ্যই রেস্ট্রেন করে নিতে হবে অ্যানিমালটাকে। এবং অফেন কি করা হয়, অক্লুশন অফ দ্য ভেন, অর্থাৎ মানুষেও আমরা অনেক সময় ভেন খোঁজার জন্য কি একটা বাইন্ডিং দিই না, যে কি বলে ওটাকে, সিরিঞ্জের সাথে যে নলটা থাকে ওটাকে অনেক সময় বাইন্ডিং করে নিই না, তো ওরকম হচ্ছে অনেক সময় ভেনটাকে বাইন্ড করে নেওয়া লাগে। আর নিডেলটাকে কি করা হয়, ইনসার্টেড করা হয় শ্যালো অ্যাঙ্গেলে আনটিল দ্য ব্লাড ফ্লাশ ব্যাক, অর্থাৎ ইন্ট্রামাসকুলারে ইন্টারভেনাসের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই এটা মেনটেন করতে হবে। আপনি ভেইনে আপনি ঢুকতে পারছেন কিনা, বা আপনার সিরিঞ্জটা প্রপার নিডেলটা ঢুকছে কিনা, এই জন্য কি করতে হয়, ব্যাকে টান দিতে হয় যে আসলেই ব্লাড আসতেছে কিনা। তো ভেইনে দিলে আপনি যে ব্যাক প্রেশার নিলে তখন তো আপনার যদি প্রপার জায়গাতে যায় তাহলে অবশ্যই ব্লাড আসবে, যদি ব্লাড না আসে তাহলে বুঝতে হবে আপনার ইনসার্ট সাইটটা ঠিক নাই, আপনাকে আবার নতুন করে ইনসার্ট করতে হবে বা প্রপার জায়গাটা আইডেন্টিফাই করে নিতে হবে। এই জন্য বলতেছে যে আনটিল ব্লাড ফ্লাশেস ব্যাক, অর্থাৎ ব্লাড আসতেছে কিনা অবশ্যই চেক করে তারপরে মেডিসিনের মানে জায়গাটাতে ক্রিয়েট করা মানে প্রোভাইড করা। আবার বলতেছে কি ইন্ডিকেশন কখন, যখন ইমিডিয়েট ইফেক্ট, আমরা অ্যানেস্থেসিয়ার ক্ষেত্রে অনেক সময় দিয়ে থাকি, ইমার্জেন্সি ড্রাগের ক্ষেত্রে অনেক সময় আমরা ইন্টারভেনাস রুটটা যেহেতু দ্রুত ব্লাড ভেসেল পর্যায়ে পৌঁছায় যায়। এবং এটার কি বলা হচ্ছে, ইরিটেটিং সাবস্টেন্স অনেক সময় যে মাসেল ইন্টারমাসকুলার দিলে অনেক সময় সমস্যা হয়, এই জন্য এই জিনিসগুলোকে আমরা ডাইলুটেড করে কি ইন্টারভেনাস রুটে দিয়ে দিতে পারি, যেরকম লিকুইড অনেক সময় স্যালাইনের মধ্যে দিয়ে দিই না, এই জায়গাগুলোর ক্ষেত্রে আমাদের ইন্টারভেনাস রুটটাকে ইউজ করে থাকি। এখন এটার অ্যাডভান্টেজটা বলা আছে 100% বায়ো অ্যাভেলেবিলিটি, ইমিডিয়েট অনসেট, অর্থাৎ ইন্টারভেনাস রুটে আপনার ইফেক্টিভ বা ড্রাগের যে অ্যাক্টিভিটিটা দ্রুত কাজ করতেছে, অর্থাৎ টাইমটা কম, দ্রুত অ্যাকশন করে। এবং বায়ো অ্যাভেলেবিলিটি কি 100%, অর্থাৎ ড্রাগটা আপনার সার্কুলেশন বা জেলে যেখানে পাঠাতে চাচ্ছেন 100% সেখানে বায়ো অ্যাভেলেবল হবে। ডিসঅ্যাডভান্টেজের মধ্যে যেটা বলা হচ্ছে, এখানে কি অবশ্যই স্কিলের প্রয়োজন আছে, একদিনে তো একজন জুগলার ভেইনে ইনসার্ট করতে সফল হবে এমন না, এটা প্র্যাকটিসের ব্যাপার। রিকোয়ার্স অবশ্যই স্কিল দরকার, এবং অবশ্যই অ্যানিমালটাকে এক্সিলেন্ট রেস্ট্রেন করে নিতে হবে, যে কোনো রুটেই তো রেস্ট্রেন করার প্রয়োজন হচ্ছে, পাশাপাশি ইন্টারভেনাস রুটে আরো প্রপার রেস্ট্রেনিংটা দরকার। এর কারণ হচ্ছে কি হায়ার রিস্ক অফ অ্যাডভার্স রিয়াকশন, যদি ভুলভাল হয়ে যায় রিস্ক অফ অ্যাডভার্স রিয়াকশনটাও কিন্তু হায়ার হয়ে যাবে। নেক্সট আর একটা, এটাই মনে হয় লাস্ট রুট, যেটা বলা হচ্ছে ইন্টারম্যামারি রুটও আমাদের পরিচিত, আডারে যেটা দিয়ে থাকি আমরা। কখন বলা হচ্ছে, প্রথমে কি করতে হবে, ক্লিনিং করে নিতে হবে অবশ্যই জায়গাটাকে, ক্লিনিং ডিসইনফেক্টিং এন্ডটাকে। দেন একটা কি আমরা ম্যাস্টাইটিস থেকে এটা ইউজ করে মানে করবেন আপনারা, যদি এত কিছুদিন পরে ইন্টারনে যাবেন দেখবেন এটা ইউজ করা হয়, ক্লিনিক্সে বেশ আসে এই ধরনের কেসগুলা। তো ন্যারো টিউব বা ক্যানুলা দিয়ে ইনসার্টেড করা হয় টিট ক্যানেলে এবং ইনফিউজ করা হয় মেডিকেশন ডিরেক্টলি ইনটু দ্য মেমারি কোয়ার্টার। তবে এটা এই যে ম্যাস্টাইটিস থেকে বা অনেক সময় ড্রাই কাউ থেরাপি দেওয়া হয় সেক্ষেত্রেও ইউজ করা হয়। কিন্তু এটার ম্যানেজমেন্ট ইস্যুটাকে কি বলা হয়েছে, মিল্ক উইথড্রল টাইম মাস্ট বি স্ট্রিক্টলি অবজার্ভ করতে হবে। কথা যেহেতু আমি মিল্কিং এনিমালের ক্ষেত্রে মেমারি গ্ল্যান্ডের মধ্যে আমি যেহেতু পৌঁছাচ্ছি, যে কয়টা দিন ওর উইথড্রল পিরিয়ড আছে অবশ্যই ফলো করার চেষ্টা করতে হবে। এবং মিল ফ্রম ক্রিয়েটেড কোয়ার্টার মাস্ট বি ডিসকার্ড কমপ্লিটলি আনটিল দ্য উইথড্রল পিরিয়ড হ্যাজ পাস্ট, অর্থাৎ যে উইথড্রল পিরিয়ড পর্যন্ত যে আমরা কোয়ার্টারে দিয়েছি সেখান থেকে
প্রতিনিয়ত কি করতে হবে, মিল্কটাকে ডিসকার্ড করে ফেলতে হবে কমপ্লিটলি। আমাদের অ্যাডমিনিস্ট্রেশন শেষ, জাস্ট হচ্ছে আমরা যেরকম টপিক্যালি কিছু ম্যানেজমেন্ট ইস্যু জানার চেষ্টা করলাম যে এটা দেওয়ার ক্ষেত্রে আমাদের কি কি ম্যানেজমেন্ট ফলো করা দরকার, সেরকম হচ্ছে ইন্টারনাল রুটে ম্যানেজমেন্ট এবং বেস্ট প্র্যাকটিসেস গুলো কি হতে পারে সেটা ফার্স্ট অফ অল এনিমালকে অবশ্যই প্রপার রেস্ট্রেইন করে নিতে হবে। সেটা চিউট হতে পারে, আপনারা হয়তো দেখেছেন, বা বা হেড গেটেড মানে শুধু মাথাটাকে রেস্ট্রেইন করে না, বিভিন্ন রেস্ট্রেইনিং আপনারা হয়তো করেছেন, সেখানে দেখে থাকবেন বা জেনে থাকবেন। বা স্ট্যানশন ইজ এসেনশিয়াল ফর সেফটি অ্যান্ড অ্যাক্রোচ, অর্থাৎ আপনার সেফটি বা এনিমালের সেফটি দুইজনের জন্যই দরকার আছে। বিভিন্ন যে এনিমাল চিউট গুলো আছে, যে কি বলে ওটাকে, শুধু হেড গেটও হতে পারে বা পুরো যে চুট গুলো আপনারা যে ছবিও দেখতে পারেন বা হয়তো ফিজিক্যালিও দেখেছেন, এই জায়গাগুলোতে প্রপার রেস্ট্রেনিং করার চেষ্টা করতে হবে। অ্যাসেপটিক টেকনিকে বলা হচ্ছে ইউজ স্টেরাইল নিডেল অ্যান্ড সিন, অবশ্যই এটাও জানা, নিডেল এবং সিনসটাকে প্রপার স্টেরাইল করে নেওয়া, এবং যে ইনজেকশন সাইটে দিবেন অ্যালকোহলটাকে কি সোয়াপ করে নিতে হবে, স্পেশালি কি ইন্ট্রাভেনাস এবং ইন্ট্রামাস্কুলার রুটে। এবং বলা হচ্ছে নেভার ইউজ বেন্ট অর কন্টামিনেটেড নিডিল, অর্থাৎ কন্টামিনেটেড নিডিল এটা তো জানা কথা, কারোরটা আর একজনেরটাতে ইউজ করা উচিত না। হ্যাঁ, বেন্ড করা বা কোনো বাঁকা হয়ে গেছে যে নিডেলটা, ওটাকেও আপনার স্কিপ করতে হবে। আর নিডেল সিলেকশনের ক্ষেত্রে এটা ইন জেনারেল কথাবার্তা, সাবকাটের জন্য কত, ইন্টারমাস্কুলার জন্য কত, যেহেতু সাবকাট শর্টার দিয়ে হয়ে যায়, ইন্টারমাস্কুলার একটু লার্জার লাগে। আর ইন্টারভিনাস আসলে স্পিস টু স্পিস এবং সাইটের উপরে ভ্যারি করে যে এটার নিডেলের লেন্থটা কেমন হবে বা কত গজের নিডেল কিনতে হবে, এটা জায়গা অনুযায়ী এবং রুট অনুযায়ী এটা নিডলটা ভ্যারি করতেছে। আর সাইট রোটেশন কেন বলা হয়, অলওয়েজ অল্টারনেট ইনজেকশন সাইট টু প্রিভেন্ট টিস্যু ড্যামেজ এন্ড অ্যাবসেস ফর্মেশন, অর্থাৎ একই জায়গায় বারবার না করে একটু অল্টারনেট, যখন অনেক ইনজেকশন করা লাগে একটু অল্টারনেট করে নেওয়া, যাতে টিস্যু ড্যামেজটাকে প্রিভেন্ট করা যায় এবং অ্যাবসেস ফর্মেশনটা না হয়। আর সব কথা শেষ কথা যেটা হচ্ছে ম্যানেজমেন্টে বারবার আসতেছে, উইথড্রল টাইমটাকে মেনটেন করা, এটা হচ্ছে অবশ্যই নন নেগোশিয়েবল, অর্থাৎ এই জায়গাটাকে আপনি নেগোসিয়েশন করার সুযোগ নাই। এভরি ড্রাগ হ্যাজ এ স্পেসিফাইড উইথড্রল টাইম ফর মিট অ্যান্ড মিল, অর্থাৎ প্রত্যেক ড্রাগের এনিমাল সেটা মিট পারপোজ এবং মিল পারপোজের ক্ষেত্রে স্পেসিফিক একটা উইথড্রল পিরিয়ড থাকে, ড্রাগ টু ড্রাগ ভ্যারি করে। এই পিরিয়ডটাকে বলা হচ্ছে উইথড্রল পিরিয়ডটা কি, ফ্রম দ্য লাস্ট ট্রিটমেন্ট যেদিন থেকে শেষ হয়েছে আনটিল দ্য এনিমালস প্রোডাকশন ক্যান বি সেফ, অর্থাৎ যেদিন যে পর্যন্ত আপনি সেফ মনে করবেন ওই যে পিরিয়ডটাকে, এটা তোমরা জানেন। ইন্টার দ্য ফুড চেইন, অর্থাৎ ফুড চেইনে আসার এই যে ট্রিটমেন্ট শেষ হওয়ার পর থেকে সেফ প্রোডাকশনে আসার যে মধ্যবর্তী সময়, যেটাকে আমরা উইথড্রল পিরিয়ড বলে থাকি, সেই পিরিয়ডটা ড্রাগ টু কোন ড্রাগের ক্ষেত্রে কতদিন মিল্ক এবং মিল্ক পারপোসে, সেটাকে অবশ্যই আপনাকে মেনে চলার চেষ্টা করতে হবে। আর এটাকে বলা হচ্ছে ফেইলার টু কমপ্লাই রেজাল্ট ইজ ইলিগাল ড্রাগ রেসিডিউ অ্যান্ড সিভিয়ার লিগাল অ্যান্ড ফিনান্সিয়াল কনসিকুয়েন্সেস, অর্থাৎ যদি থেকে যায় রেসিডিউ, ড্রাগ রেসিডিউ থেকে যেতে পারে, বা সিভিয়ার বা ফিনান্সিয়াল কনসিকুয়েন্সেস, সেটা আমরা আগে জানি অনেক সময় ড্রাগ রেজিস্ট্যান্স হয়ে যায়, সো এই ইস্যুগুলোকে আমাদের নেগোশিয়েবল করা যাবে না। তো এটাই ছিল আপনাদের লাস্ট দুইটা লেকচার। আপনাদের থিওরিটিক্যাল পার্ট আমার দিক থেকে মোটামুটি শেষ, শুধু একটা জিনিস একটু বাকি থেকে গেল, 2 নম্বর 3 নম্বর। আমরা 2 নম্বরে আজকে যেটা পড়লাম প্রগনোসিস, আর 4 নম্বরের আগে আমরা পড়েছি ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন, যেটা বিভিন্ন সিস্টেম ওয়াইজ আমরা ক্লিনিক্যাল সাইন গুলো দেখেছি। আজকে আরো একটা দেখলাম এক্সটার্নাল এবং ইন্টারনাল মেডিকেশন গুলো, রুট গুলো জানা, কি কি অ্যাডভান্টেজ কি কি ডিসঅ্যাডভান্টেজ, কোন ক্ষেত্রে করতে কোন রুটটাকে আমরা চয়েস করতেছি এনিমালের ড্রাগ দেওয়ার জন্য। এখন এগুলা খুবই ছোট আছে, জটিল কিছু না আশা করি, কিন্তু প্রথম যে আপনাদের যে লেকচারটা দিয়েছে এটা আমি আগেই বলছিলাম একটু বড় আছে, আমি যেটা প্রোভাইড করছি ওখানে কিছু কিছু জায়গায় একটু মিসিং থেকে গেছে, যেরকম আপনারা জিনিসগুলো হয়তো জানেন, ডায়াগনোসিস পড়ানো হয়েছিল ওখানে ফিল্ড আর ক্লিনিক্যাল ডায়াগনোসিস, এটা একটা এক্সাম, মানে ডিফারেন্সিয়েট করে পড়তে পারলে একটু ভালো, একটা বক্স আকারে আপনি যদি একটু ডিফারেন্সিয়েট করে নেন যে ফিল্ড ডায়াগনোসিস এবং ক্লিনিক্যাল ডায়াগনোসিসের একটা ডিফারেন্সিয়েট বক্স, বা যদি সম্ভব হয় আমি আপনাদেরকে প্রোভাইড করে দিব একটা স্লাইড রেডি করে, আপনাদেরকে আমি চেষ্টা করবো প্রোভাইড করে দেওয়ার। আর একটা জিনিস আপনাদের ফার্স্ট লেকচারে মিসিং থেকে গেছে, যেটা হচ্ছে রেকর্ড কিপিং ছিল। তো রেকর্ড কিপিং বিষয়টা এত জটিল তো কিছু না, জাস্ট ইনফরমেশন গুলো যেটা রেকর্ডে কিপিং করা হয়, জাস্ট এখান থেকে ইম্পর্টেন্স অফ রেকর্ড কিপিং এইটুকু পড়লেই হবে। আপনাদেরকে জাস্ট জানানো যে জায়গাগুলো মিসিং হয়ে গেছে। আর একটা জিনিস শিখেছি, ট্রিটমেন্টটাও আপনাদের, আসলে ট্রিটমেন্ট তো আমরা প্রতিনিয়ত করছি শিখছি, জানাই একটা বিষয়। যদি মনে হয় কয়েক ট্রিটমেন্টের টাইপ বা দু একটা জায়গায় একটু ইম্পর্টেন্ট, এগুলো খুব অল্প কন্টেন্ট, যদি সম্ভব হয় এটা কোনো এক ফাঁকে, যে কোনো অনলাইন অফলাইন যে কোনো এক সময়ের আলাদা করে ওরকম দরকার না, এক সময় একটু দেখাই দেওয়া যাবে বা আপনাদেরকে প্রোভাইড করে দিলে আশা করি আপনাদের জন্য এতটা বিষয়টাই জটিল কিছু না। তো এটাই আমার দিক থেকে কন্টেন্ট ছিল মোটামুটি, ওইটুকু বাদ দিয়ে যদি চিন্তা করি,
আর বাকি যে টপিক গুলো আছে আপনাদের অ্যাসাইনমেন্টে দিয়ে দেওয়ার চিন্তা করা হয়েছিল। এখন আপনাদের সাথে একটু কথা বলি। 48 পার্টিসিপেট, হ্যাঁ, ওকে। এইটিনের 62 আছেন কি? জি ম্যাম। ওকে। 19-এর 08। 19 এস ভেমে 08 আছেন কি? জি ম্যাম আছে। ওকে। 19-এ 026 ইয়েস ম্যাম। আছেন? জি ম্যাম আসছি। 19-এর 44 জি ম্যাম আসি। ওকে, থ্যাংক ইউ। 19-এর 059 জি ম্যাম আছি। আছে। 19-এর 047 জি ম্যাম। 60 আইডি 60 19-এর 60 কি আছেন? নাই না? জাস্ট আপনাদেরকে একটু তেমন কিছু 16 নাকি 60? 60। ওকে, হয়তো মিটিংটা কিছুক্ষণের মধ্যে এন্ড হয়ে যাবে। আপনাদের আমাদের থেকে কন্টেন্ট শেষ। আর হচ্ছে জাস্ট এমন কিছু না, আপনাদেরকে একটু চেক দেয়, যেহেতু অনলাইন, আজকে অফলাইনে নেওয়ার কথা ছিল, আমারই কিছু জটিলতার কারণে সম্ভব হলো না। আমি এক্সট্রিমলি সরি। বাট হচ্ছে আমাদের আশা করি এমন ডিফিকাল্ট কিছু না, আপনারা এই জিনিসগুলো জানেন বা সহজই বিষয় আমার মনে হলো যেটা। আজকে 89 না কত, 18 না, সরি, 49 মনে হয় পার্টিসিপেন্ট ছিলেন না? ম্যাম সর্বোচ্চ ম্যাম হচ্ছে 52-53 জনের মতো ছিল। মাঝে ম্যাম হচ্ছে ওই যে কারেন্ট ছিল না ওই হলে, তো ওই জন্য কেউ হয়তো আচ্ছা মিসিং আচ্ছা, ছিল। আর হচ্ছে আচ্ছা, বিষয়গুলো কনসিডার করে ওই নিব, একজন সমস্যা নেই। ম্যাম বলছিলাম, ম্যাম হচ্ছে ওই যে ইন্ডিয়া গেছে, ও হয়তো আজকে আসতেছে, এই জন্য হয়তো জয়েন দিতে পারে নাই। নেপালিরাও হয়তো ব্যাক করতেছে, যার কারণে হয়তো এই কয়টা আইডি মিস গেছে। আচ্ছা, বুঝতে পারছি। তো যদি যারা কোনো ইস্যু ছাড়াই জয়েন করেনি, আমাকে কাইন্ডলি আইডি গুলো একটু অ্যাবসেন্ট লিস্টে একটু পাঠাবেন। আপনাদের তো মানে অ্যাটেন্ডেন্স নিয়ে আমি এতটা ঝামেলা করি না, জাস্ট তারপরে আমার মনে হলো যে কখনো চেক করা হয় না, তাই একটু চেক দিলাম। তো এটা 2 নম্বর। আরেকটা বিষয় আপনাদের যেটা থেকে যাচ্ছে যে আপনাদের এক্সাম পরে কি ডিসিশন হলো, কবে থেকে আপনারা শুরু করতেছেন? ম্যাম আমরা হচ্ছে চেয়ারম্যান স্যারের সাথে কথা বলছি, তো আর কি খসড়া ভাবে আমরা আর কি ফাইনাল পরীক্ষার আর কি থিওরির হচ্ছে এই একটা খসড়া লিস্ট জমা দিব আর কি স্যারকে। আর বাদ আচ্ছা বাকি ল্যাবের ম্যাম আসলে এখনো রুটিন করা হয় নাই, কারণ হচ্ছে ল্যাব তো আসলে যারা কোর্স কন্ডাক্ট করতেছে তাদের হচ্ছে সময় অনুযায়ী নিতে হবে। আমরা এখন রুটিন দিয়ে দিলেও সম্ভব হয় না, কারণ হচ্ছে ওনারা তো ভাইবা নেওয়ার একটা ব্যাপার থাকে, তো যার কারণে এটা হচ্ছে আসলে রুটিন মাফিক করে পোষানো যাবে না। তো সেক্ষেত্রে শুধু থিওরি পরীক্ষাগুলোর আমরা রুটিনটা চেয়ারম্যান স্যারকে দেবো আর কি। আর বাদ বাকি ল্যাব গুলো হচ্ছে টিচারদের সময় অনুযায়ী না হবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। কিন্তু সমস্যা নাই, যেহেতু আপনারা মনে হয় 15 তারিখ অ্যাসাইনমেন্ট বললেন না? না, প্রেজেন্টেশন মনে হয় 15 তারিখে দিতে যাচ্ছে না, অর্থাৎ আগামী দিনের পরের জি দিন। ম্যাম জি ম্যাম। আচ্ছা, আমাকে টাইমটা তাহলে একটু আগে থেকে জানাই দিবেন। আপনাদের সাথে তো ইনশাল্লাহ ওদিন দেখা হবে। আর বাকি বিষয় আপনাদের ম্যাম ফাইনালের। প্রেজেন্টেশন বিষয়ে কোনো দিক নির্দেশনা থাকলে একটু যদি ম্যাম বলে দিতেন। আচ্ছা আচ্ছা, প্রেজেন্টেশনের বিষয়ে মনে হয় কি কি টপিকে থাকতে হবে একদিন মনে হয় একটু শর্টে আলোচনা হয়েছিল। তারপরেও যেটা জি আমি ম্যাম। বলছিলাম বারবার, যেটা থিওরিটিক্যাল যেহেতু কোর্স, এখানে হচ্ছে আপনাদের আমি আমার পক্ষ থেকে অনেকগুলো দিছি, হয়তো আমার পক্ষ থেকে থিওরিতে 2টা ক্লাস লাগতে পারে, প্রিভেন্টিভের একটা আর ইপিডেমোলজির একটা টপিক আছে। এই 2টা ক্লাস হইলে হয়তো শেষ হয়ে যাবে থিওরির পার্টটা আমার দিক থেকে। আর প্র্যাকটিক্যাল তো আজকে মোটামুটি শেষই হয়ে গেল, শুধু কয়েকটা জায়গা মিসিং গেছে, আমি বলে দিলাম যেটা।
ওটা যদি হয় আপনাদেরকে শীট প্রোভাইড করে দিব, না হলে যদি সম্ভব হয় কখনো আলোচনা করে দেওয়া, অনলাইন অফলাইন যে কোনো সুযোগ হলে আলোচনা করে দেওয়াও যেতে পারে, সমস্যা নেই। মানে যেহেতু আপনারা বলছিলেন যে সিলেবাসটা টোটাল না দিয়ে একটু কমের জন্য আপনাদের দিক থেকে এই রিকোয়েস্ট আসছে, তো এইটুকুতে মনে করি আশা করি হয়ে যাবে। আর বাকি যে টপিকগুলো আছে ওটা হচ্ছে অ্যাসাইনমেন্ট বা এগুলোর মধ্যে প্রেজেন্টেশনের মধ্যে ঢুকাইতে হবে। আর প্রেজেন্টেশন বিষয়ে যেটা বলা ছিল সেটা হচ্ছে আপনাদের প্রেজেন্টেশন তো আসলে আমরা যেটা ক্লাস নিই বা যেটা দেখেন এটা লেকচার প্রেজেন্টেশন, এটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন না। এটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে না। ওটার জন্য স্পেসিফিক অনেকগুলো আছে, যদি সময় থাকতো, যেহেতু আপনারা 5-1 ওইভাবে আসলে আপনাদেরকে নিয়ে ধরে ধরে আসলে বললে আপনাদের হয়তো টাইম হবে না। তারপরে ইন জেনারেল যেটা বলতে চাচ্ছি, প্রেজেন্টেশন ফর্মে নিয়ে আসবেন একটু, লেখাগুলো যাতে খুব বেশি ভরা ভরা না হয়। যদিও আপনারা এটা পড়বেন, তবে হ্যাঁ ইফেক্টিভ কন্টেন্ট থাকতে হবে, কারণ আপনাদের যে টপিকটা আপনার আরেকটা ব্যাচে আপনার স্টুডেন্ট মানে আপনাদের ফ্রেন্ডরাই পড়বে, এটা ফাইনালে কন্টিনিউ, কিন্তু আপনারা যে টপিকগুলো পেয়েছেন ওখান থেকে আপনাদের টপিক থেকেই ফাইনালে কোশ্চেন হবে কিছুটা। তো আপনাদের বিষয় থাকবে যে অবশ্যই প্রিসাইজ আকারে, কিন্তু ইনফরমেশন গুলো যাতে আবার মিস না হয়ে যায়। আবার বিষয়টা রাখতে হবে কিছু ছবি, কিছু ফিগার অ্যাড করার। কোন কোন গ্রুপের ক্ষেত্রে কি কি মনে হয় একটু বলছিলাম যে প্রিভেন্টিভ যারা ডিজিজ গুলো পেয়েছেন তাদের ক্ষেত্রে কিছু হচ্ছে ডিজিজটা কি জাস্ট হালকা একটু বলে কিছু ক্লিনিক্যাল সাইন অ্যাড করলেন, বা প্রিভেন্টিভ পারপোসের যে মানে পিক গুলো অ্যাড করা পসিবল বা যায় এই জিনিসগুলোর সাথে, সেগুলো একটু আনার চেষ্টা করবেন। মানে ফিগারটা একটু দেখতে ভালো লাগে প্রেজেন্টেশনে, যেটা মেন। কালার ইউজ করার ক্ষেত্রে রেড রেড কালার কেউ ইউজ করবেন না, 2টা বা 3টা কালারের বেশি ইউজ করার দরকার নাই, 3টা এনাফ। আর যদি পারেন কোনো বিভিন্ন ডায়াগ্রাম ইউজ করতে পারেন, বক্স ইউজ করতে পারেন। আপনি যতটা অ্যাট্রাকটিভ দেখাতে পারেন, প্রেজেন্টেশনে মেন হচ্ছে আপনার ছবি থাকবে, কন্টেন্ট কম থাকে, মুখে বলতে হয়, ডেলিভার দিতে হয় বেশি। কিন্তু এখানে যেহেতু প্রেজেন্টেশনটা কিছুটা লেকচার প্রেজেন্টেশনের সাথে মানে কম্বিনেশন হয়ে গেছে, আপনাদের যেহেতু লেকচার কন্টেন্টও এটা, তো আমি এই জায়গাটাতে একটু মানে শিডিউল মানে স্ট্রিক্ট রাখিনি, এই জায়গাটাকে একটু রাখা হয়েছে যে একদম প্রপার প্রেজেন্টেশন না হলেও হবে, কিন্তু আবার যাতে খুব বেশি আবার ভরা ভরা লেকচার যেরকম অনেক ভরা ভরা হয়ে যায় ওরকমও না হয়। আর টাইমিং বিষয়ে যেটা হচ্ছে, আপনারা কয়টা গ্রুপ দিছিলাম যেন? 8টা গ্রুপ না? আপনারা কয়টা থেকে কয়টা পর্যন্ত সময় দিতে যাচ্ছেন? ম্যাম প্রেজেন্টেশন তো সকাল 10টা থেকে শুরু করলে মনে হয় ভালো হয়। আচ্ছা, 10টা থেকে, আজ সমস্যা নাই, 10টা থেকে শুরু করা যাবে। এক একটা টপিকে আপনার এর আগে কিরকম 10 মিনিট 15 মিনিট আপনারা টাইম কত মিনিটে দিয়েছেন আর কি প্রেজেন্টেশন গুলো? জি ম্যাম, এভারেজে ওই রকমই হবে। এবারে যেরকম, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি খুব স্ট্রিক্ট রাখতেছি না বিষয়টা আপনাদের জন্য। আপনারা 5-1 মোস্ট সিনিয়র, আপনাদের বিষয়ে এই জায়গাগুলোতে একটু শিথিল রাখা হচ্ছে। তবে হ্যাঁ, আবার অনেক বেশি লেন্দি না হয়ে যায়, টাইমটা 15 মিনিটের মধ্যে থাকলে ভালো হয়। কারণ যেহেতু অনেক কিছুটা কোশ্চেন কারো জানার থাকতে পারে, আস্কিং সেশন থাকতে পারে। তো আপনাদের মধ্যে থেকে হচ্ছে যদি টপিক ওইভাবে সাজাইতে পারেন, বা 8জন করেছিল মনে হয়, একটা 7জন কি 8জন করে নাকি, 7জন করে 2টা গ্রুপে মনে 8জন হয় করে 8জন, ম্যাম। এরকম জি জি ম্যাম। 8জন করে। আচ্ছা আচ্ছা, এরকম। তাহলে হচ্ছে যে ম্যাম গ্রুপটাতে 7জন করে হচ্ছে, দুইটা গ্রুপে মনে হয় হচ্ছে 8জন গেছিল। আমি মনে হচ্ছে এরকম আপনাকে, তারপর আমি লিস্টটা দেখি পাঠাই দেওয়া যায় কিনা। 8জন ছিল, যে গ্রুপে 6টা ডিজিট ছিল। হ্যাঁ, আমি বলছিলাম যে প্রথম থেকে আইডি অনুযায়ী আপনারা গ্রুপিং করে নিয়েছেন 7জন 7জন করে, যে গ্রুপে আপনারা 6টা ডিজিটের প্রিভেন্টিভ স্ক্রিপ্ট পেয়েছেন সেই গ্রুপে 8জন নিয়ে নেবেন, এরকম কথা ছিল জি ম্যাম, যতদূর উভয় ভাগ করে দিয়েছি। আচ্ছা। আর কিভাবে কোন গ্রুপে কি পড়ছে এটা মনে করি আপনাদের কাছে আছে, তারপর যদি আপনাদের না থাকে আমাকে বলবেন, আমার কাছেও লেখা আছে মনে হয়, পাঠাই দিব। আর বিষয় হচ্ছে যদি 8জন কন্টেন্ট গুলো ভাবে আপনারা ভাগ করে নিতে চান, যদি আমার কথা কথা হচ্ছে আপনারা যদি ভাগ করে দিতে চান সব গ্রুপে সিমিলার ভাবে, যে সবাই যদি প্রেজেন্ট করতে চান অবশ্যই সব গ্রুপে সব সিমিলার ফর্মে আসবে, যে এক গ্রুপে 1 2 3 জন করতেছি বাকিরা করতেছি না এমন না, সবাই করলে সব গ্রুপে সবাই করবে, বিষয়টা এরকম বলতে চাচ্ছি যেটা। আর হচ্ছে অবশ্যই ফন্ট পেজ তো এগুলো তো আপনারা জানেন কিভাবে বানাতে হয়, রেফারেন্স রাখা একটু সম্ভব হলে চেষ্টা করবেন, কিছু রেফারেন্স সোর্স অফ আপনার কালেকশন ইস্যু। আর থ্যাংক ইউ, এগুলো তো জানাই কথাই। ফন্ট সাইজ যাতে খুব বেশি ছোট না হয়ে যায়, যাতে ভিজিবল হয়, একটু দেখতে ভালো লাগে। আহ, মানে আই সুদিং আর কি, যেটা বলা হয় প্রেজেন্টেশনে দেখে আপনার আই সুদিং, প্রথম কথা হচ্ছে দেখতে সুন্দর লাগতে হবে, প্রেজেন্টের ব্যাপারটা তো অবশ্যই আছে। তারপর আপনাদের দিক থেকে কোনো কোশ্চেন আছে কিনা? আসলে আমি খুব বেশি ডিটেল বলতে চাচ্ছি না, এই জন্য যে এটা যেহেতু একদম প্রপার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আমি দিইনি, কিছুটা মিক্স আপ হয়ে গেছে লেকচার প্রেজেন্টেশনের সাথে, এই জন্য খুব স্ট্রিক্ট রাখতেছি না। তারপরে আপনাদের থেকে যদি কোনো জানার আগ্রহ থাকে, জানার বিষয় থাকে, আমাকে জিজ্ঞাসা করেন, আমি বলে দেবো।
বা কোনো ডিফিকাল্টিস ফেস করলে বানাতে গিয়ে আমাকে জানাইতে পারেন। কন্টেন্ট গুলো সম্পর্কে তো মনে হয় বলছিলাম কোন গ্রুপে কি কি বিষয় রাখবেন। কয়েকটা টপিক মনে হয় একটু একটু বলে দেওয়া হয়েছিল যে এই বিষয়গুলো রাখার চেষ্টা করবেন। পাশাপাশি আপনারা যখন সার্চ করবেন আপনাদের কাছে যদি মনে হয় যে না এই ইনফরমেশন রিলায়েবল থাকা উচিত, অবশ্যই এরকম কিছু আনবেন, কিন্তু বাড়তি অনেক কিছু আনার দরকার নাই, যেটা আবার হচ্ছে কারণ আপনারাই পড়বেন দিন শেষে। আর 10 মার্কস না, 10 মার্ক কন্টেন্ট সেই হিসাবে। জি ম্যাম। ম্যাম, কোনো লিমিট আছে মানে কতটুকুর মধ্যে হচ্ছে কয়টা স্লাইড বা এমন কিছু? না, আমি স্লাইড লিমিটেশন দিচ্ছি না, কারণ এখানে স্লাইড লিমিটেশন যেহেতু কারোর ডিজিজ পড়ছে, কারোর হচ্ছে লেকচার প্রেজেন্টেশন মানে টপিক পড়ছে, এখানে স্লাইড লিমিটেশন দিচ্ছি না। তবে হ্যাঁ, আমি তো বারবার বলতেছি যে অনেক বেশি স্লাইড না,